জমি দখলের ময়নাতদন্ত ও তাৎক্ষণিক ঢাল, পরিস্থিতির ভয়াবহতা সম্পত্তির চেয়েও বড় ক্ষতি। আমরা যখন জমি দখলের কথা বলি তখন আমরা শুধু এক টুকরো মাটির কথা বলি না, আমরা বলি একজনের সারা জীবনের পরিশ্রম, তার সন্তানদের ভবিষ্যৎ আর তার আত্মসম্মানের কথা। বাংলাদেশে জমি দখল শুধু একটি দেওয়ানি অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। কেন এটি মানসিক ট্রমা? যখন আপনার বৈধ জমিতে অন্য কেউ এসে মাস্তানি করে তখন আপনি কেবল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন না, আপনার আত্মবিশ্বাস ভেঙে যায়, আপনি নিজেকে অসহায় বোধ করেন। অনেক সময় দেখা যায় দখলদাররা শুধু পেশি শক্তি ব্যবহার করে না, তারা জাল দলিল বা ফেক ডিড তৈরি করে আপনার দীর্ঘদিনের মালিকানাকে চ্যালেঞ্জ করে। এই জালিয়াত চক্র অত্যন্ত সুসংগঠিত। তারা জানে আপনি যদি ভয় পান তবেই তাদের জয়। আইন কি সত্যি দুর্বল? অনেকে বলেন আইন আদালতের চক্করে গিয়ে লাভ নেই, দখল যার জমি তার। আমি অ্যাডভোকেট হিসেবে আপনাদের বলছি এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আমাদের দেশে অনেক আইন রয়েছে যা যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে 2023 সালের নতুন ভূমি আইনের পর আইন আপনার পক্ষে তখনই থাকবে যখন আপনি আইনের দরজায় সঠিক সময়ে টোকা দেবেন। মনে রাখবেন, ডিলে ডিফেক্ট ইকুইটি, অর্থাৎ দেরিতে আসা বিচার অনেক সময় বিচার না পাওয়ার কারণ। তাৎক্ষণিক 3টি ধাপ আপনার আইনি অস্ত্র। দখল হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই আপনার কি করণীয়? বেশিরভাগ মানুষ রাগে উত্তেজিত হয়ে লোকবল নিয়ে মারামারি করতে যান। এটাই সবচেয়ে বড় ভুল। আপনার প্রথম পদক্ষেপ হতে হবে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং আইনি। ধাপ 1, শান্ত থাকা এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ। প্রথমেই উত্তেজিত হয়ে রক্তারক্তি করবেন না, এতে উল্টো আপনার নামে ফৌজদারি মামলা হতে পারে। আপনার প্রথম কাজ হলো প্রমাণ সংগ্রহ করা। নিরাপদ দূরত্ব থেকে আপনার মোবাইল দখলদারদের কর্মকাণ্ডগুলোকে ভিডিও করুন। তারা যদি কোনো দেওয়াল তুলে বা সাইনবোর্ড লাগায় সেটার ছবি তুলুন। সেখানে কারা উপস্থিত আছে তাদের চিনিয়ে রাখার চেষ্টা করুন। আজকের যুগে একটি ভিডিও ক্লিপ 1000টা দলিলের চেয়েও শক্তিশালী হতে পারে। ধাপ 2, থানায় জিডি বা লিখিত অভিযোগ। অনেকে মনে করেন থানায় গিয়ে লাভ নেই, কিন্তু মনে রাখবেন থানায় একটি সাধারণ ডায়েরি করা আপনার আইনি লড়াইয়ের প্রথম আনুষ্ঠানিক ভিত্তি। থানায় গিয়ে বিস্তারিত লিখুন, কত তারিখে কোন সময়ে কারা আপনার জমি দখল করেছে। জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে সিল মোহর সহ সংরক্ষণ করবেন। এটি প্রমাণ করবে যে আপনি আপনার ঘটনার পরপরই প্রতিকার চেয়েছিলেন। ধাপ 3, 145 ধারা। সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো আদালতের মাধ্যমে 145 ধারা জারি করা। আপনি দ্রুত আপনার আইনজীবীর মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির 145 ধারায় একটি আবেদন করবেন। আদালত যদি সন্তুষ্ট হন যে ওই জমিতে স্থিতিবস্থা বা স্ট্যাটাসকো বজায় রাখার আদেশ দেবেন, এর মানে হলো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, গাছ কাটতে পারবে না বা জমির প্রকৃতি পরিবর্তন করতে পারবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হবে যাতে দখলদার কাজ এগোতে না পারে। এটি আপনার জমিকে আপাতত সুরক্ষিত রাখার প্রথম ঢাল। আমি এই জটিল বিষয়টাকে একটা গল্পের মাধ্যমে পরিষ্কার করে দেই। বিষয়টা আরো পরিষ্কার করার জন্য আপনাদের একটি বাস্তবধর্মী উদাহরণ দেই। ধরুন, রহমত সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি ঢাকার নবাবগঞ্জে একটি জমি কিনেছিলেন অবসরের পর বাড়ি করবেন বলে। তিনি শহরে থাকেন, জমি পড়ে থাকে। হঠাৎ একদিন পাশের বাড়ির জমির মালিক করিম মিয়া ভাবলেন, রহমত সাহেব তো নেই, এই ফাঁকে 5 ফিট জায়গা দেওয়াল দিয়ে দখল করে নেই। করিম মিয়া কাজ শুরু করলেন। রহমত সাহেব খবর পেয়েই গ্রামে ছুটে গেলেন। পাড়ার মানুষ তাকে উস্কানি দিচ্ছিল, লাঠিসোঁটা নিয়ে আসুন, না হলে জমি হারাবেন। কিন্তু রহমান সাহেব ছিলেন বুদ্ধিমান লোক। তিনি জানতেন
মারামারি করলে করিম মিয়া উল্টো তার নামে মারপিটের মামলা দিয়ে তাকে জেলে পাঠাবে আর জমিটি নির্বিঘ্নে ভোগ করবে। রহমত সাহেব কি করলেন? তিনি সরাসরি থানায় গিয়ে একটি জিডি করলেন। এরপর ওই দিনই একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে এডিএম কোর্টে 145 ধারার আবেদন করলেন। আদালত 24 ঘন্টার মধ্যে সেখানে স্থিতিবস্থা জারির নির্দেশ দিলেন। পুলিশ এসে করিম মিয়ার কাজ বন্ধ করে দিল। করিম মিয়া বুঝতে পারলেন রহিম সাহেব আইনের মানুষ, তাকে সহজে কাবু করা যাবে না। শেষে করিম মিয়া আপোষ করতে বাধ্য হলেন। রহমত সাহেব যদি লাঠি হাতে নিতেন তাহলে কি হতো? আইনের কলম দিয়ে করিম মিয়াকে থামিয়ে দিয়েছেন। যারা মারামারি করতে যায় তারা অনেক সময় নিজের জমি রক্ষা করতে গিয়ে খুনের মামলার আসামি হয়ে সারা জীবন নষ্ট করে ফেলে। আপনি হয়তো রহমান সাহেব হতে চান, কিন্তু আবেগের বশবর্তী হয়ে নিজেকে বিপদে ফেলতে চান।